ধ্রুব শেকি ক্যামেরার পক্ষ থেকে আমি ধ্রুব এসেছি আজকে আপনাদেরকে রোজ গার্ডেনে ঘোরাতে নিয়ে এসেছি। এখানে প্রবেশের জন্য হচ্ছে আপনাকে 30 টাকা খরচ করে টিকিট কাটতে হবে। আপনি যদি সোমবারে আসেন সেদিন হচ্ছে অর্থ দিবস বন্ধ থাকে। এছাড়া বাকি প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই প্রাসাদটি খোলা থাকে। আপনি এখানে বেড়াতে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, বাংলাদেশের জন্য খুবই ঐতিহাসিক একটি স্থান। এখানে আপনি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জানতে পারবেন। যাই হোক, বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে দেশের ইতিহাসকে তার নাগরিকদের সামনে তুলে ধরার। আমিও একটু দায়িত্ব মনে করছি এর সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর, তাই হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। যাই হোক, এখন আসল কথায় আসি। পুরান ঢাকার টিকাটুলিতে হচ্ছে আপনার এই ঐতিহাসিক প্রাসাদটি অবস্থিত। 1930 সালের প্রথম দিকে জমিদার ঋষিকেশ দাস 7 একর জমির উপরে এই প্রাসাদটি তৈরি করেন। তিনি এর চারপাশে হচ্ছে কি সুন্দর ফুল বাগান এবং অন্যান্য সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে খুবই দৃষ্টিনন্দন একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন। কিন্তু এর মধ্যে হচ্ছে গোলাপেরই বাগান ছিল অনেক বেশি পরিমাণে, তাই হচ্ছে গিয়ে এটার নাম হয়ে গিয়েছিল রোজ গার্ডেন। তবে এছাড়াও এখানে দর্শনীয় আরও অনেক কিছু আছে। প্রাসাদটা তো দর্শনীয়ই, চমৎকার সব ভাস্কর্য আছে। বিল্ডিংটা তো অলঙ্করণগুলো মানে চোখ ফেরানো যায় না তাকালে। এছাড়াও ধরেন এই যে কিছু ঝর্ণা ছিল, একটা ঝর্ণা যে সামনে যে ঝর্ণাটা এখন তো সচল ঝর্ণা না, এভাবেই আছে বা আগের মতো নেই, নতুন করে আবার এখনকার আধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে। সামনে একটা দিঘি আছে, দিঘির দুটো ঘাট আছে, সেখানেও সুন্দর করে, সেখান থেকেও চমৎকার একটা ভিউ এবং সময় কাটানোর জন্য খুবই চমৎকার একটা জায়গা। এই যে প্রাসাদের যে একটি সুবিশাল গম্বুজ আছে, বর্ণময় অলঙ্করণ, এগুলো হচ্ছে খুবই দৃষ্টিনন্দন। মানে আমার ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু আপনি যদি সামনাসামনি দেখেন আপনি চোখ ফেরাতে পারবেন না। ভিতরে সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো, ভিতরে চমৎকার অলঙ্কৃত একটা ঘোরানো সিঁড়ি আছে। তারপরে যেখানে কাচের কাজ, সেই কাজ বেলজিয়ান কাজ, মানে সবচেয়ে দামি যে কাজ বেলজিয়ান গ্লাস, সেই গ্লাস দিয়ে হচ্ছে আপনার নকশা করা। তার উপরে যখন আলো পড়ে, সেই আলো অন্য পাশে যখন দেয়ালে পড়ে, চমৎকার দৃশ্য। আমার ভিডিওতে আছে, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভবনটার বিষয়ে একটু বলি। এর ভিত্তির উপর হচ্ছে 6টি ভিন্ন ভিন্ন উচ্চতার খাঁজকাটা থাম আছে। এইগুলোর যে চূড়াটা, প্রত্যেকটা মানে কলামের যে চূড়া, গম্বুজের চূড়াটা, সেগুলো হচ্ছে চমৎকার লতাপাতার নকশা করা। এই যে থামের যে এই ডিজাইনটা, এই যে বৈশিষ্ট্যটা, এটাকে এই কারণে এইটার নাম হচ্ছে করিন্থিয়ান কলাম। গ্রিক, রোমান, সেখানকার যে বিভিন্ন স্থাপত্য আছে সেটার অনুকরণে এটা তৈরি করা। এই কলাম নকশাদার যে কলামগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে আপনার করিন্থিয়ান কলাম। এর বাইরে এখানে গ্রিক কলামও আছে। এই করিন্থিয়ান একটা গ্রিক কলাম, এর বাইরে আরও চমৎকার কলাম আছে। আপনারা যেগুলো দেখবেন তখন এগুলো এনজয় করবেন। আর দুপাশে দু অংশের যে ছাদের নিরাপত্তা বেষ্টনী প্রায় বৃত্তাকার চাদোয়ারের মতো, আর মাঝের অংশটিকে তারা ঘিরে রেখেছে। মূল ভবনের যে মূল বারান্দা, তার সঙ্গে একটা অর্ধচন্দ্রাকৃতির ব্যালকনি আছে। এর অবস্থান হচ্ছে প্রবেশপথের যে 3টা আর্ক আছে, খিলান বলে বাংলায়, সেই 3টা খিলানের উপরে হচ্ছে ওই ব্যালকনিটা, ওই বারান্দাটা। আর প্রাসাদের যানবাহন প্রবেশের ব্যবস্থা হচ্ছে পূর্ব দিকে আছে তো। আর যে গম্বুজের যে আকৃতিটা, সেখান থেকে ঝাড় লণ্ঠন ঝুলিয়ে রাখার ব্যবস্থা আছে। ভবনটির যে প্রবেশদ্বার, সেখানে হচ্ছে কাঠ, রঙিন বেলজিয়ান গ্লাসের কথা আগেই বললাম সেগুলো, এবং লোহার ফ্রেম দিয়ে চমৎকার জ্যামিতিক নকশা, লতাপাতার নকশা, বিভিন্ন প্রাণীর মোটিফও আছে। আপনি যদি দেখবেন যে সিংহ, হরিণ, এগুলোর মোটিভ দিয়ে আপনার প্রত্যেকটা জানালা ভেতরের দিকে সাজানো আছে। আর উপরের তলা যেটা, সেখানে হচ্ছে শ্বেত পাথরের মেঝের একটা বিশাল বলরুম আছে। সেটার যে সিলিং, সে সিলিংয়ে কাঁচ দিয়ে তৈরি ফুলের নকশা। বিল্ডিংয়ের বলরুমটার চারপাশে তো নকশা আছেই, চমৎকার নকশা। সেই বলরুমের যে সামনের দিকে যে ছাদ, সেই ছাদে যাওয়ার জন্য হচ্ছে আপনার ওখানেই একটা নকশা, যে পেঁচানো সিঁড়ির কথা যেটা বললাম, ঘোরানো সিঁড়ি, ওটা ওখানেই আছে। মানে সিঁড়িটার দিকে তাকালেই মানে অসাধারণ লাগে যে সে এত আগে এত চমৎকার সেই যে নকশা তৈরি করা হয়েছিল। সেই ঘুরানো সিঁড়িতে সমান্তরালে জমাট বাঁধা সিমেন্টের রেলিং, সেখানে আবার বিভিন্ন রকমের জ্যামিতিক নকশা আছে। নিচতলা থেকে দোতলা ওঠার সিঁড়িটা কাঠের সিঁড়ি,
একটু যত্ন করেই ওঠার চেষ্টা করবেন যারা দেখতে যাবেন। এর আরও মানে কী বলবো, খুবই চমৎকার এই বিল্ডিংটা, 45 ফুটের মতো উঁচু বিল্ডিংটা। এর সামনের দিকটা হচ্ছে সবচাইতে আকর্ষণীয়, যেটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি। আর যে সামনের দিকে যে ঢালু ছাদ, তারপরে যে চাঁদোয়ারি, সেগুলোর মধ্যে আপনার হচ্ছে কি ঔপনিবেশিক একটা স্থাপত্য রীতির ছাপ আছে। এই ভবনটা যখন তৈরি করা হয় তখন পুরোটাই প্রায় গোলাপি রং করা ছিল, তবে সেই রংটা যখন বিবর্ণ হয়ে গেছে, সরকার যখন এটাকে সংস্কার করেছে, আপনাদের সামনে উপস্থাপনের যোগ্য করে তুলেছে, আবার এখন এটাকে সাদা রং করা হয়েছে। পুরো বরফের মতো সুন্দর লাগছে বিল্ডিংটাকে আমার কাছে। এখন এই ভবনের অনেক ইতিহাস আছে। বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস, তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে হয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে রাজনৈতিক দলগুলোর অন্যতম দল বাংলাদেশ আওয়ামী লীগ, এটার প্রতিষ্ঠা হয়েছে এই রোজ গার্ডেন প্যালেসে 1949 সালের 23 জুন। এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটি গঠনের পরিকল্পনা করা হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে তখনকার যে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের এক অংশ, তারা সম্মেলনের মাধ্যমে ওই 1949 সালের 23 জুন এই রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তখন এই দলটির সভাপতি হন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। শামসুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আর হচ্ছে এখানে সহসভাপতি ছিলেন হচ্ছে আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন এবং আলী আহমেদ, তারা ছিলেন হচ্ছে সহসভাপতি। শামসুল হক টাঙ্গাইলের শামসুল হক তাকে সাধারণ সম্পাদক করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমেদ ও কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কোষাধ্যক্ষ হন ইয়ার মোহাম্মদ খান। এই দলটি যখন এভাবে করে গঠন করা হয় তখন বঙ্গবন্ধু জেলখানায় বন্দী ছিলেন, তাকে কারাগারে আটক রাখা হয়েছিল। যাই হোক, কিন্তু এই যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যে প্রতিষ্ঠা হলো, পরবর্তীতে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতিষ্ঠার জন্য এই নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয়। যাই হোক, এটা গেল তো একটা রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল। আমরা আবার রোজ গার্ডেনের ইতিহাসেই ফেরত আসি। এই ভবনটি যে তৈরি করেছিলেন বললাম যে ঋষিকেশ দাস, তিনি ছিলেন আসলে ব্রিটিশ আমলে এখানকার একজন ধনী ব্যবসায়ী, কিন্তু তিনি বংশগতভাবে ধনী ছিলেন না, তিনি তার নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে এই ধন সম্পদ অর্জন করেছিলেন। কিন্তু এখানে একটা সমস্যা যেটা দাঁড়ালো, যে আগের দিনে যে একটা বংশগত আভিজাত্যের চর্চা ছিল, সেইখানে তিনি হচ্ছে গিয়ে কিছুটা অসুবিধায় পড়লেন, কারণ তিনি একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ। সো ঢাকার যে খানদানি ফ্যামিলিগুলো ছিল তারা তাকে সেভাবে পাত্তা দিত না। আপনারা বলধা গার্ডেনের কথা অবশ্যই জানেন। সেই বলধা গার্ডেনের তৈরি করেছিলেন যে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। সেই বলধা গার্ডেনে একদিন এক জলসায় বেড়াতে গিয়ে ঋষিকেশ দাসকে অপমানিত হয়ে ফেরত আসতে হয়। সেই অপমানের জন্যই তিনি এই রোজ গার্ডেন প্যালেসটি তৈরি করার সিদ্ধান্ত নেন। 1931 সালে ঋষিকেশ দাস রোডে এই বাগান বাড়িটি তৈরি করা হয়। এটা হচ্ছে KM দাস রোড। KM দাস রোডে এই বাড়িটি তৈরি করা হয়। তার নামে ঢাকায় আরেকটি রাস্তা আছে ঋষিকেশ দাস রোড, সেটা নিয়ে আমরা অন্য কখনো আলোচনা করব, সেখানে আবার কখনো ঘুরতে যাব। যা হোক, সেটা প্রতিষ্ঠা হলো, রোজ গার্ডেন তৈরি করা হলো। 1937 সালে ঋষিকেশ দাস তার এই প্রাসাদটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দেন। তখন প্রাসাদটির নামকরণ করা হয় রশিদ মঞ্জিল। এই যে আব্দুর রশিদ তিনি হচ্ছে মারা যান 1944 সালে। তার মৃত্যুর পর এই প্রাসাদটির মালিকানা পান হচ্ছে তার বড় ছেলে কাজী মোহাম্মদ রশিদ। তার আরেকটি নাম ছিল হুমায়ুন সাহেব, তার ডাক নাম সম্ভবত হুমায়ুন ছিল, তাকে হুমায়ুন সাহেব নামে সবাই চিনত। তো এই বিল্ডিংটি ওনার কথা বলছি পরে। 1931 সালে যখন 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন হচ্ছে বেঙ্গল স্টুডিও অ্যান্ড মোশন পিকচার্স তারা ভবনটি ইজারা নেয়। তারা সেখানে হচ্ছে হারানউদ্দিন নামে একটি জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং হয়। তখন তাদের মাধ্যমেই এই প্রাসাদটি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি পায়। এখনও যদি এখানে আপনি যান,
আপনি রোজ গার্ডেন বললে স্থানীয় লোকজন নাও চিনতে পারে, কিন্তু হুমায়ুন সাহেবের বাড়ি যদি বলেন একবারে সবাই চিনবে, আপনাকে সাথে সাথে তারা লোকেশনটি দেখিয়ে দেবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। যাই হোক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসাবে ঘোষণা করে, কিন্তু তারপরে হচ্ছে এটা নিয়ে মামলা হয়। 1993 সালে মামলা করে কাজী আব্দুর রশিদের মেজর ছেলে কাজী আব্দুর রকিব তিনি ভবনটির মালিকানা সত্ত্ব আবার ফেরত পান। 1995 সালে আবার তিনি মারা যান। তখন থেকে তার স্ত্রী লায়লা রকিবের মালিকানায় ছিল এই বাড়িটি। 1918 সালে সরকার 331,70,02,900 টাকা দিয়ে এই ভবনটি কিনে নেয়। তারপরেই সরকার এটাকে এই যে সংস্কার করেছে, আমাদের দেখার ব্যবস্থা করেছে, আমাদের সামনে চমৎকারভাবে এটাকে উপস্থাপন করেছে। তবে ইতিহাসের কথা যেটুকু বললাম যে আওয়ামী লীগের ইতিহাস, সেটাই শুধুমাত্র ভবনের ইতিহাস না, এখানে আরও অনেক বড় বড় রাজনৈতিক নেতা এখানে এসেছেন। আওয়ামী মুসলিম লীগের কাজ ছাড়াও আরও যে কথা বললাম, বেঙ্গল স্টুডিওর কথা বললাম, এগুলো হচ্ছে গিয়া এখানে হচ্ছে অনেক বিখ্যাত বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে। এরকমই অনেক ইতিহাস আছে এই ভবনটির। তো আপনারা যে এখানে বেড়াতে আসবেন, আপনারা কিভাবে আসবেন সেই ওয়েটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে হচ্ছে আসতে হলে আপনাকে এই যে গুলিস্তান আসতে হবে, গুলিস্তান বা যাত্রাবাড়ি। এখানে এসে আপনি হচ্ছে গিয়ে রিক্সা নিয়ে টিকাটুলি KM দাস লেনের রোজ গার্ডেনের কথা বলবেন, বা ওই যে হুমায়ুন সাহেবের বাড়ি বলতে বললাম, এই কথা বললেই আপনি এখানে চলে আসতে পারবেন। এখানে কিন্তু আরও দর্শনীয় স্থান আছে। বলধা গার্ডেনের কথা যে বললাম, এখান থেকে কাছেই ওয়ারিতে, এবং ওয়ারিতে আরেকটা সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে নারিন্দার খ্রিস্টান কবরস্থান। যদি সুযোগ থাকে ঘুরতে যেতে পারেন। আর পুরান ঢাকা মানে তো হচ্ছে গিয়া ঐতিহ্যবাহী খাবারের জায়গা। এখানে আল রাজ্জাক হোটেল, হাজির বিরিয়ানি, হানিফের বিরিয়ানি, বিউটি লাচ্ছি, বিউটি বোর্ডিং, মানে অনেক বিখ্যাত অনেক ঐতিহাসিক খাবার জায়গাও আছে, আপনি এগুলোও এনজয় করতে পারবেন। খুবই যদি একটা সারাদিনের প্ল্যান নিয়ে আসেন, তাহলে আপনি এত সুন্দর যে জায়গাটা, এত ঐতিহাসিক একটা জায়গা, এই জায়গাটা আপনি এনজয় করতে পারবেন। সেখানে এই যে একটা পুকুর আছে, বেশ বড় একটা পুকুর। ঢাকায় তো এখন এত বড় পুকুর প্রায় দেখা যায় না, গোলতলবটা একটু বড় আছে, তো কাছাকাছি আকারের একটা পুকুর। সেই পুকুরের দুপাশে সুন্দর দুটো ঘাট, সেখানে বসে রোজ গার্ডেনের সৌন্দর্য আপনি এনজয় করতে পারবেন। এত ফাঁকা জায়গাও তো ঢাকা শহরে এখন আর দেখা যায় না, এটাও আপনি দেখবেন, এনজয় করতে পারবেন। কত সুন্দর সুন্দর ভাস্কর্য আছে, ইংরেজ ব্রিটিশ সাহেবদের, ব্রিটিশ মেমদের ভাস্কর্য তৈরি করা হয়েছে। সুন্দর সুন্দর দুটি দেব শিশুর মতো ভাস্কর্য আছে, শুরুতে দেখিয়েছি ওই শ্বেত পাথরের মূর্তিগুলো, সামনে একটা কৃত্রিম ঝর্ণা, এগুলো তো দারুণ। সানবাঁধানো পুকুরটা তো দারুণ, দুই পাশের ঘাটেই যাওয়া যায়। একটু খুঁজে নিলে আপনি পেছনের যে দূরের যে ঘাটটা, সেটাও আপনি যেতে পারবেন। বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে এই রোজ গার্ডেনের ইতিহাস সারা জীবনের জন্য যুক্ত হয়ে আছে। এরকম একটাই ভবন আমাদের ভিজিট করাই উচিত। আশা করি এখানে বেড়াতে আসলে আপনাদের দিনটা দারুণ কাটবে। ইতিহাস তো যা বললাম, এখানেও ইতিহাস টানানো আছে। সেখানে আমি যা বলেছি, আমি হয়তো বেশি বলেছি, ওখানে একটু কম লেখা আছে, আপনি জেনে যাবেন। তারপরেও সেখানে আরও কিছু পাবেন, যেসব তথ্য আমার কাছে আমি দিইনি। যাই হোক, সব মিলিয়ে আমার মনে হয় আপনারা এটা এনজয় করতে পারবেন। তো হ্যাপি ভিজিট টু রোজ গার্ডেন।